রোগী দেখতে দেখতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল অনিকেত। আজ যেন একটু বেশি ভিড় তার চেম্বারে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত্রি 10টা বাজে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে রোগী দেখতে থাকে। কারো জ্বর তো কারো মাথা ধরা। কিন্তু এক সময় তার ছুটি হয়। ক্লান্তিতে শরীর আর চলে না, কাজেই চোখ জুড়িয়ে আসছে। এই সময় সে ভাবে যে এই অজপাড়া গ্রামে না এলেই বরং ভালো হতো। শহর অঞ্চলে মানুষ অনিকেত, গ্রামে থাকা তার পোষায় না। কারণ শহরের মতো সুযোগ সুবিধে এখানে নেই। মাসখানেক হলো সে এখানে চিকিৎসারত। এই গ্রাম সম্পর্কে বিশেষ কিছু জানে না। অনিকেত হোমিওপ্যাথিকের চিকিৎসক, তাই রোগীর চিকিৎসা করাই তার একমাত্র কর্তব্য। কাজে স্থান দেখলে চলে না। তবে এখানে থাকার আরও একটি কারণ হলো যে এখানে রোগবালাই নিতান্ত কমও নয়। ডেঙ্গু ম্যালেরিয়ার অভাব নেই, আর সে ছাড়া আর কোনো ডাক্তারও নেই। তাই গ্রাম ছেড়ে যেতে বিবেকে লাগে। এইসব কথা ভাবতে ভাবতে চেম্বার বন্ধ করার জন্য যখন চেয়ার ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই তার অলক্ষিতে অপরিচিত একজন ব্যক্তি চেম্বারে এসে উপস্থিত হয়। অনিকেত বেশ বিস্মিত হয়ে যায়। হওয়াটাই স্বাভাবিক, কারণ বিপদে না পড়লে কেউ এরকম অস্বাভাবিক আচরণ করে না। ভদ্রলোক বললেন, ডাক্তারবাবু, খুব বিপদে পড়ে আপনার কাছে আসা। দয়া করে আমার সাথে এখনই চলুন, না হলে আমার স্ত্রীকে আর বাঁচানো যাবে না। অনিকেত তাকে আশ্বস্ত করে শান্ত হতে বলে। ভদ্রলোক আরও বলে, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া গাড়ি নিয়ে এসেছি। এখনই শিগগিরই চলুন। অনিকেত জিজ্ঞেস করে, আপনার স্ত্রীর কি হয়েছে? ভদ্রলোক বলে, খুব জ্বর, আমার সাথে এখনই চলুন। কথাবার্তার সময় অনিকেত লক্ষ্য করল তার পরনে নীল রঙের জামা ও সাদা ধুতি। অনিকেত আর দেরি না করে স্টেথোস্কোপ আর ওষুধের ব্যাগ নিয়ে চেম্বার বন্ধ করে সেই ভদ্রলোকের সাথে ঘোড়া গাড়িতে চড়ে রোগীর উদ্দেশ্যে রওনা হলো। সেই গাড়িতে অনিকেত আর সেই ভদ্রলোক এবং সারথি। অনিকেত কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি? জায়গার নাম কি? কিন্তু তার অপরিচিত সঙ্গীটি নীরব, যেন কথাটা কানেই গেল না। অনিকেত আবারও জিজ্ঞাসা করলো, আপনার পরিচয়টা ঠিক জানা হলো না? ভদ্রলোকটি আবার যেন একটু নড়ে চড়ে বসলো, বলল, আমার নাম চন্দ্রশেখর মুখার্জি। তারপর আবার নীরব। অমাবস্যার রাত, গাড়ি চলেছে অন্ধকারের মধ্যে দিয়ে। গ্রামের কাঁচা বাড়ি, গাছপালা যেন সবই অন্ধকারে বিলীন হয়ে আছে। গ্রামের কাঁচা রাস্তায় ল্যাম্পপোস্টের আলো না থাকাটাই স্বাভাবিক, তবে গাড়ি যেন হাওয়ায় ছুটে চলেছে। ঘোড়ার ঘুরের আওয়াজ তার কানে আসছে না। অনিকেত ক্রমশ ভীতু হতে থাকে, কিন্তু কোনো আশঙ্কায় তার তা অজানা। শুধু জানে যে তাকে রোগী দেখতে যেতে হবে। ঘোড়া গাড়ি এক সময় থামলো প্রাসাদ দুর্লভ বাড়ির বাইরের দরজার সামনে এসে। অনেক দূরে কোথায় যেন শিয়াল কুকুর কেঁদে উঠল। শুনলে সর্বাঙ্গ হিম হয়ে যায়। গাড়ি থেকে নেমে তাকে সেই ভদ্রলোক সদরে ভিতরে আসতে বললেন। অনিকেত দেখল বাড়ির সামনের দরজায় দুই পালোয়ান দর্শিত গাড়োয়ান তাদের দেখেই মাথা নত করে প্রণাম জানালো। অনিকেতের বুঝতে বাকি রইল না যে সেই অজ্ঞাত ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন, বরং ধনবান ব্যক্তি। ভিতরে যেতে যেতে দেখলো বাড়ির সামনে এক সুন্দর ফোয়ারা, দুই পাশে সম্ভবত বাগান রয়েছে। চন্দ্রশেখর মুখার্জির বাড়ি দোতলা। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখা যায় চারদিকে আলোয় ঝলমল করছে। বাড়ির মাঝখানে সদর দেওয়ারি, আর দুই পাশে দুই বৈঠকখানা, আর বাম দিকের বৈঠকখানার পাশেই রয়েছে মন্দির। কিন্তু কিসের মন্দির তা বোঝা যায় না, শুধু বেদিটুকুই চোখে পড়ে। ডান দিকের বৈঠকখানার পাশ দিয়ে আরও ভিতরে যাওয়ার রাস্তা, মেঝেতে লাল কার্পেট দেওয়া। বাড়িতে কোন আসবাবে ঠাসা।
দেওয়ালে অয়েল পেন্টিং, ওপরে বড় ঝাড়বাতি, তা থেকেই আলো ঝলমল করছে। এসব দেখেই মুগ্ধ হয়ে যায় অনেকে। সে ভুলেই যায় তার এখানে আসার হেতু। সেখানে রয়েছে অনেক লোকজন, কিন্তু তাদের মধ্যে কারা বাড়ির সদস্য আর কারা চাকর তা বোঝা যায় না। সবাই যেন একই রকম দেখতে। তারা যে যার কাজে ব্যস্ত ছিল, কিন্তু অনেকে তার চন্দ্রশেখরকে দেখতে পেয়ে যার কাজ থামিয়ে তাদের দিকে চেয়ে রইল। তাদের মধ্যে একজন ব্যক্তি চন্দ্রশেখরের সামনে এসে বলল, আগে ডাক্তারবাবু যখন চলে এসেছেন তখন আর দেরি করেন না কর্তা, ওনাকে ভিতরে নিয়ে যান। চন্দ্রশেখর তাকে ভিতরে যাওয়ার রাস্তা দেখিয়ে নিয়ে যায়। সেই বাড়িতে রয়েছে অগণিত রাস্তা ও ঘর, আর তারই মধ্যে একটি ঘরে রয়েছে রোগী। অনেকে ঘরটিতে প্রবেশ করে দেখে সেই ঘরে রয়েছেন জন কতক মহিলা। তাদের সবার মাথায় ঘোমটা দেওয়া। সাধারণত গ্রামের মহিলাদের মধ্যে এই রীতি এখনো প্রচলিত। তাদের দেখতেও অপূর্ব সুন্দরী। অনেকেদের দেখা মাত্র তাদের সবাই সরে যেতেই দেখা গেল সুন্দর কারুকার্য করা খাটের ওপর আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। অনেকে তার স্টেথোস্কোপ আর ব্যাগ নিয়ে এগিয়ে গেল রোগীর দিকে। রোগীকে বলল, আমি ডাক্তার, চাদরটা সরান, আপনাকে পরীক্ষা করব। কিন্তু রোগী যেন তার কথা কর্ণপাত করলো না। অনিকেত একটু বিরক্ত হয়ে পুনরায় বলল, আপনাকে পরীক্ষা করব, চাদরটা সরান। এবারে রোগী তার কথা শুনল না। যতটা সরাতেই দেখা গেল এ কোনো মহিলা নয়, আস্ত একটা কঙ্কাল। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আছে আর তাকেই দেখছে। তৎক্ষণাৎ সেই বিভৎস দর্শন কঙ্কালটি বলে উঠল, নিন ডাক্তারবাবু, পরীক্ষা করুন। এই বলে কঙ্কালটির হাতটি তার কাছে এগিয়ে এলো। অনিকেত এইসব দিকে চোখে অন্ধকার দেখে। সর্বাঙ্গ কেঁপে উঠল, তার শরীরে রক্ত শীতল হয়ে যায়। আর তার চারপাশে থাকা চন্দ্রশেখরের সমেত সেই সুন্দরী দর্শিতা মহিলাগুলিও সেই কঙ্কালটির মতো ভয়ঙ্কর রূপ নেয়। তা দেখে অনিকেতের মূর্ছা হওয়ার জোগাড়। কিন্তু অনিকেত মূর্ছা যায় না। সে বুঝতে পারে যে সে এক ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছে, যার থেকে মুক্তি পাওয়া সহজ নয়। অনিকেত নিজেকে সামলানোর চেষ্টা করে, কারণ মরণ সমাসন্ন হলেও রক্ষা পাওয়ার উপায় বের করতে হয়। আর সেই কঙ্কালসার দেহগুলি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। অনিকেত নিজের প্রাণ বাঁচানোর তাগিদায় দরজার সামনে থাকা কঙ্কালগুলিকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে প্রাণপণে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। সেই কঙ্কালগুলিও তার পিছু নেয় আর সামনে চিৎকার করতে থাকে, আরে পালানো 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 পালানো, ধর ধর। অনিকেত সেই অজস্র রাস্তার মধ্যে একটি দিয়ে বেরিয়ে ছুটতে ছুটতে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে প্রবেশ করে। আর এক সময় হোঁচট খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। তারপর আর জ্ঞান নেই তার। যখন অনিকেতের জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। চোখ মেলে চেয়ে দেখল এক বৃদ্ধ ব্যক্তি তার চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে। অনিকেতকে উঠে বসতে দেখেই জিজ্ঞাসা করল, তুমি কে বাচ্চা? এভাবে এখানে পড়েছিলে কেন? অনিকেতের যেন তখনও বিস্ময় ভাব কাটেনি। সে চুপ করে থাকে আর ভাবে সে জীবিত নাকি মৃত। সেই বৃদ্ধ তাকে বলে যে, তোমার অবস্থা ভালো দেখছি না, তুমি আমার বাড়ি চলো, বেশি দূরে নয়, এই কাছেই। বৃদ্ধের কথায় বাধ্য ছেলের মতো অনিকেত তার সাথে যায়। বাড়িতে গিয়ে জলযোগ করে আর একটু বিশ্রাম করে আগের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। সব শুনে বৃদ্ধ বলে যে, আজ থেকে বেশ কয়েক বছর আগে এই গ্রামে চন্দ্রশেখর মুখার্জি নামে এক জমিদার ছিলেন।
তার স্ত্রীর নাম ছিল দিতিপ্রিয়া। তারা খুব সুখেই এই গ্রামে জমিদারিত্ব করতেন। কিন্তু জমিদার গিন্নি একবার এমন জ্বরে পড়লেন যে আর ঠিক হলেন না। একটু একটু করে শারীরিক অবনতি হলে তিনি মারা যান। সেই শোক জমিদার বাবু সহ করতে পারলেন না, আত্মহত্যা করলেন তিনি। আর পড়ে রইল তার জমিদারিত্ব। তাদের উত্তরাধিকারীরাও কেউ বেঁচে রইল না। তাদের সবাই এক এক করে মারা যান। কিভাবে মারা যায় তাও কেউ জানে না। এখন পড়ে আছে সেই জমিদার বাড়ি। অনিকেত জিজ্ঞাসা করলো, তার কি চিকিৎসা করা হয়নি? বৃদ্ধ বলল, চিকিৎসা চিকিৎসা কি করে হবে? এই গ্রামে এর আগে কোনো কবিরাজ ছিল না, আর অন্য গ্রাম থেকে নিয়ে এলেও কেউ আসতে চাইতো না। এই ম্যালেরিয়ার দেশে কেই বা আসবে? তবে দিনকাল পাল্টেছে, আপনি এসেছেন এই গ্রামে, গ্রামের মানুষের চিকিৎসা করছেন, তাই হয়তো জমিদার বাবু নিয়ে গিয়েছিলেন তার স্ত্রীর চিকিৎসার জন্য। কিন্তু এই চিকিৎসা অনেক আগে হলে হয়তো তিনি বেঁচে যেতেন। অনিকেত সব ঘটনা শোনার পর তার কাছে বিদায় নিয়ে নিজের বাড়ি ফিরে যায়।